ডিসেম্বর মাস কিন্তু মুক্তিযুদ্ধদের বিজয়ের মাস। কাজে মুক্তিযোদ্ধারা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, মুক্তিযোদ্ধারা আবার যদি নিজেদের মধ্যে মান অভিমান ভুলে যায়, আবার যদি তারা তার বহিঃশত্রু বন্ধু বান্ধব কারোর কাছ থেকে সাহায্য নেয়, তাহলে কিন্তু দেশের মানচিত্র অন্যরকম হয়ে যাবে। ডক্টর ইউনূস স্যার, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলছি, বিনীতভাবে বলছি, আমি একজন ব্যক্তি হিসেবে বলছি, আমি কোন রাজনীতি প্রতিষ্ঠান নই, আমি কোন রাজনৈতিক দলের ধামা চাপা কথা বলছি না, আমি কোনো ক্ষমতার লোভে বলছি না, আমি আপনার কাছে কোনো চেয়ার ব্যবসা কোনো কিছু পাওয়ার জন্য বলছি না, বরং এইগুলা বলে বলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরেও আমি বিনীতভাবে অনুরোধ করব, আবেদন রাখবো আপনার কাছে, যদি আপনার আমার এই প্রোগ্রাম দেখার সুযোগ হয় বা যদি দেখেন, আমি বিনীত অনুরোধ করব যে এই খেলা ওরা আপনাদের খেলাচ্ছে, এই খেলার কিস্তি মাত হয়ে যাবে। করছি বেগম খালেদা জিয়া রাজনীতি এবং মানবিকতা দুই দিক থেকেই বেগম খালেদা জিয়া সারা দেশের আলোচিত ইস্যু এবং ব্যক্তিত্ব, সাথে সাথে তার ছেলে তারেক রহমান, দুজনেরকে নিয়ে চারদিকে একটা আলাপ আলোচনা, এবং এর সাথে রাজনীতি আবর্তিত হচ্ছে, তাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে, আবার রাজনীতির ভবিষ্যতেও অনেক কিছু তাদের উপরে সেই সময় আমরা খবর পেলাম বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, প্রজ্ঞাপন জারি করেছে। এই শেষ মুহূর্তে এসএসএফ নিয়োগ, বেগম জিয়া এর মধ্যেও চলাচল করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, হসপিটালে গিয়েছেন, যাওয়া আসা করেছেন সাধারণ গাড়িতে, তার বুলেট প্রুফ গাড়ির কথা বলা হচ্ছে সে আসেনি। উনি হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি ফাইট করছেন, তার ভেন্টিলেশন আছে আমরা জানি। সেই অবস্থায় আপনি কি মনে করছেন যে হঠাৎ কোন পক্ষ থ্রেট বেগম জিয়ার জন্য, বা আমরা বলছি জিয়া পরিবার, আমাদের হেডলাইন ঠিক করেছি আমরা যে আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো বিশেষ সংস্থার নিশানায় জিয়া পরিবার টার্গেট, হঠাৎ খালেদা জিয়ার জন্য এসএসএফ মোতায়েন, কি ঘটছে? টাইপিং মিস্ট্রেসে মোতায়েন বানানটা ভুল আছে, আমরা নিশ্চয়ই এটা ঠিক করে নিব। কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, হঠাৎ একটু গোমর গোমর ভাব কেন? বেগম জিয়ার এরকম হসপিটালে এত ক্রিটিক্যাল, বিএনপি বলছে তার সিচুয়েশন, শারীরিক অবস্থা ক্রিটিক্যালি একটা মানুষকে হসপিটালে, বহু গল্প আছে পৃথিবীতে, রাজনৈতিক ব্যক্তিদের গল্প আছে, এমন কি সিচুয়েশন যে সেফ লাগছে? আর জিয়া পরিবার এর কথা, তার কথা, এই শক্তি সেই শক্তি, সেই এজেন্সি, জিয়া পরিবার কি আসলে কোন টার্গেট? কাদের সেই টার্গেট? মেজর আখতারুজ্জামান রাজু। ধন্যবাদ পুনিয়া, আসসালামু আলাইকুম। গভীর রাতে তুমি আমাকে আবার স্মরণ করেছো, তোমার এই কথা এখানে কথা বলা শুরু করে দিয়েছো, জানাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, যদি সজাগ থাকেন, ভালো থাকেন, দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি এখন দোয়া ছাড়া আমাদের কিছু দেওয়ার নাই, উনি যাওয়ার পথে। অফিসিয়ালি হয়তো এখন যাওয়ার কথা বলা হয় নাই, বাট আমরা আনঅফিসিয়ালি যে বুঝতে পারতেছি যে আমরা হয়তো খুব তাড়াতাড়ি একটা হৃদয় বিদারক সংবাদ আমরা পেতে যাচ্ছি। তুমি এখানে একটা জিনিস বলেছো, এটা উপর হাস্যকর। দেশমাতা খালেদা জিয়ার এখন নিরাপত্তা কি, নিরাপত্তা মানুষ কেন দেওয়া হয়? এটা কি দেশমাতা খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হইলো, না এবার কে হাসপাতালটাকে বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা? এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তো হিসাবে ট্রিট করবে তার জান মালের নিরাপত্তার জন্য। একটি মানুষেরকে জীবন রক্ষা করার জন্য তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বললে পরে সে অস্ত্রধারী পাহারাদার পাবে, যাদেরকে ভেদ করে কেউ তাকে হত্যা করতে পারবে না, তা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু আজকে তিনি যেভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, সেখানে কি কোনো অস্ত্রধারী আসবে? এখানে যে আজরায়েল, হযরত আজরায়েল আসবে, তাকে ঠেকানোর মতো কি এই আমার এসএসএফ হবে? তাহলে এসএসএফ এর জন্য এই রাতের বেলা হাতে লেখে অর্ডার, এবং সেখানে যদি আপনি দেখেন যেগুলা বাজার প্রচার করা হচ্ছে আদেশ ক্রমে দিস এন্ড দ্যাট, বাংলাদেশের চিঠির যে ল্যাঙ্গুয়েজ বা যে ফন্টটা বাংলাদেশ সরকার ব্যবহার করে, সেই ফন্টটার সঙ্গে এটা মিল নাই। রাষ্ট্রীয় আদেশ বা প্রধানমন্ত্রী সচিবালয়ে যে ফন্টটা অফিসিয়ালি ইউজ করে তারা, সেই ফন্টটারও এখানে নাই। অথচ এখানে কি লেখা হয়েছে আমি একটু পড়ে শোনাই।
SRO নম্বর 457, আইন/225, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 এর ধারা 2 ক এর প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করিল। কে করলেন? প্রধান উপদেষ্টা কার্যালয়ে কি সেই ক্ষমতা আছে? এটা তো সশস্ত্র বাহিনী বিভাগ করবে, তাদের অধীনে SSF। যাই হোক, আমি সেই বিতর্কে যাব না। এখন প্রশ্ন হচ্ছে যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ওনাকে ঘোষণা করলেন, তাতে ওনার জীবন রক্ষার কি হবে? এতে কি ওনার জীবন রক্ষা পাবে? এতে কি উনি বিশেষ চিকিৎসার সুবিধা পাবেন? এই বিশেষ চিকিৎসার যদি সুবিধা উনি পানও এখন, এই মুহূর্তে তাকে বিশেষ সেই সুযোগ দেওয়া হয়, তাহলে সেই সুযোগটা কি উনি গ্রহণ করতে পারবেন? তিনি এখন যে কেবিনে আছেন, যিনি যে CCU-তে আছেন, তার চেয়ে আরো ভালো উন্নত কোন CCU আছে যেখানে রাষ্ট্রীয় প্রোটোকল ছিল না বলে এতদিন তিনি সেখানে যেতে পারতেন না? তো এই বিষয়গুলো তো স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগাচ্ছে যে এইভাবে একের পর এক নিজেকে নির্দোষ করার চেষ্টা করছেন কেন আপনারা? সরকার কেন নির্দোষ প্রমাণ হওয়ার চেষ্টা করছেন? তার মানে কি অতিভুক্তি চোরের লক্ষণ যে কথাটা মানুষ বলে, এটাই কি বাস্তব হতে চলেছে? এটা বাংলাদেশে একটা সূচি আছে যে অতিভক্তি চোরের লক্ষণ। আপনাকে এতগুলো কাজ একটা পর একটা কেন করতে হবে, যে কাজগুলো দিয়ে আপনার দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য, নিরাপত্তা এবং বেঁচে থাকার কোনোটাই আপনি নিশ্চিত করতে পারতেছেন না, বরঞ্চ প্রতিটি কাজেই ওনার অবস্থা দিন দিন ডিটেরিয়রেট হচ্ছে। আপনি একটি সরকার সময় মতো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এই ব্যর্থতার দায়টা আপনি কিভাবে ঠেকাবেন? শেষ পর্যন্ত নাটক সাজালেন, তারেক রহমান সাহেবকেও বুঝায় সুঝায় ওনাকে দিয়ে একটা ফেসবুক ভেরিফাইড ফেসবুক একটা মেসেজ দিলেন, প্রধান উপদেষ্টা সাহেবকে ধন্যবাদ দেওয়ালেন, উনিও ধন্যবাদ পেয়ে আবেগ আপ্লুত হলেন, তারেক রহমান সাহেব জনগণকেও ধন্যবাদ দিলেন দেশমাতা খালেদা জিয়াকে বা ওনার আম্মাকে দোয়া করার জন্য, আর পরিশেষে একটা বোমা ফাটানোর কথা বললেন যে উনি বাংলাদেশে আসার ব্যাপারে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না। এটা হয়তো হইতে পারতো মাতৃ আদেশ অমান্য, হয়তো মাতা হয়তো বলে দিচ্ছে না তুমি আসবে না আমার কাছে, ফলে এখন মা যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না করবে ততক্ষণ তো আসা যাবে না। কিন্তু আমরা তো জানি এরকম কোনো ঘটনা নাই। পৃথিবীতে বাংলাদেশে জনগণের, আমি বলবো জনগণের পরে যাকে ভালোবাসে সে হলো তারেক রহমান। তার চেয়ে বেশি দেশমাতা খালেদা জিয়া জনগণকে ভালোবেসেছেন। যদি জনগণকে ভালো না বাসতেন তাহলে লন্ডনে গিয়ে ওনাকে ফিরে আসতে হতো না। যদি উনি জনগণকে বেশি ভালো না বাসতেন তাহলে তার ছেলেকে তৎকালীন 111-এর মঈন ইমামুদ্দিন সরকার অত্যাচার করতে পারত না। উনি শুধু জনগণের সুখের জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য সবকিছু মেনে নিয়েছেন। ওনার জলজন্ত পুত্রটি মারা গেছে, তাকে এনে ডেড বডি এনে সরকার দিয়েছে, উনি কোনো কিছু বলেন নাই। সন্তানদের চেয়ে ওনার কাছে দেশ অনেক বড় ছিল, জনগণ অনেক বড় ছিল। কাজী দেশমাতা খালেদা জিয়া তার সন্তান প্রতি তার যে কি ভালোবাসা সেটা দেশবাসী জানে। কাজে আজকে তারেক রহমান ছুটে আসাই ছিল স্বাভাবিক, ছুটে আসতে পারত। যেমন আমি একটু আগে আরেকটা মিডিয়াতে বলেছি, আমি যে সোজা কথা বলি, সরকার যেহেতু এত আদেশ দিয়ে দিয়েছে, ওনাকে যদি SSF দেওয়ার মতো বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন ঘোষণা করে ফেলেছেন, তাহলে আপনি কেন একটা বিমান, আমাদের বিমান উপদেষ্টা এবং যিনি আমার সরকারি কর্মচারীও, বিমানের MDও, এটা কন্ট্রাডিক্ট করে কিনা জানি না, এটা হয়তো এই সরকারে কোনো কিছু কন্ট্রাডিক্ট করে না, সরকার যা খুশি তাই চালাতে পারে, স্বৈরাচার কত প্রকার কি কি তার সকল উদাহরণ রেখে যাচ্ছেন।
তিনি কেন একটা বিমান নিয়ে, বাংলাদেশের আমাদের অনেকগুলো বোয়িং আছে, একটা বোয়িং চার্টার করতে পারেন? বিমান মন্ত্রী সাহেবের তো অজস্র টাকা আছে, বিশাল টাকা আছে, টাকার ভান্ডার আছে ওনার, ওনার তো কোনো বৃত্তের অভাব নাই। উনি একটা বিমান চার্টার করে চলে যেতে পারতেন, কি সকালের মধ্যে তারেক রহমান সাহেবকে নিয়ে চলে আসতে পারতেন, 7.5 ঘন্টা যাইতে, 7.5 ঘন্টা আসতে, 1-1.5 ঘন্টা রিফুয়েলিং, সব মিলে হয়তো আমার একটা বোয়িং ঢাকা টু লন্ডন ডাইরেক্ট ফ্লাইট করতে পারে। আর এখানে যেহেতু আপনি প্যাসেঞ্জার নেবেন না, ফলে আপনি অতিরিক্ত ফুয়েল নিতে পারবেন। তো কাজে আপনার একবার গিয়ে উড়ে আসাটা কোনো অসম্ভব ছিল না। এবং পৃথিবীর কোনো রাষ্ট্র বাংলাদেশকে তার নো ফ্লাই জোন ঘোষণা করে নাই। যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন নো ফ্লাই জোন ঘোষণা করবে বা কোনো প্লেনকে ওখানে চলাচল করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো বিমান যেতে পারবে না। লন্ডন হিথ্রো বিমান থেকে ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমান পর্যন্ত, হজরত বা শাহজালাল বিমান বন্দর পর্যন্ত, যে বলেন, আপনারা হয়তো কেউ শাহজালাল বলেছেন, কেউ আমরা আগে জিয়া বলেছিলাম, আমরা এখনো বিশ্বাস করি যেভাবেই আপনারা যে নামে দেন এটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে আমরা ওনাকে সরাসরি নিয়ে আসতে পারতাম। কাজেই এটা কোনো বিশেষ ব্যবস্থা না, আপনি যদি এতই তড়িৎ ব্যবস্থা করতে পারেন, এখানে ওনাকে বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে পারেন, তাহলে এই কাজটা করলে ক্ষতি কোথায় হতো? তারেক রহমান সাহেব নিয়ে আসতেন, নিয়ে আসে আপনি তাকেও এসএসএফ-এর তার মার কাছে ঢুকে যাওয়া মানে তো সেও তো ওই করিডোরে ঢুকে গেল, ওই সিকিউরিটির মধ্যে ঢুকে গেল, সে নিরাপত্তার মধ্যে ঢুকে গেল। আপনি সেখানে তো সেটা করতে পারতেন। সাধারণ নিরাপত্তা যথেষ্ট, তারেক রহমানের জন্য তো এত অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তা দরকার নাই। সাধারণ নিরাপত্তা যথেষ্ট, আপনার পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশই সেটা করতে পারবে। তারাও যথেষ্ট নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে ওনাকে গুলশানের বা বারিধারার হাসপাতালে নিয়ে আসতে পারবে। আমার সে আস্থা, সে বিশ্বাস ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা বাংলাদেশ পুলিশের উপর আছে। তাদের এখনো চৌকস লোক আছে যারা অবশ্যই প্রফেশনালি সেই দায়িত্বটা পালন করতে পারবে। কাজে এখানে কোনো সমস্যা নেই, সমস্যা হলো অর্ডারের, সমস্যা হলো নির্দেশের। তাদেরকে তো নির্দেশ দিতে হবে, তাদের নির্দেশ দিলে তারা সেই দায়িত্বটা তারা পালন করতে যথেষ্ট সক্ষম। কিন্তু আজকে আনফরচুনেটলি আমরা সেই নির্দেশটা পাচ্ছি না। এখানে যেমন ছোট্ট একটা চিঠি কপি আমরা পেলাম তোমার মাধ্যমে, সেই কপিটা সত্য না মিথ্যা আমি জানি না, আমার কাছে এখন এটাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তারপরেও যদি বিশ্বাসযোগ্য হয়, সরকার যদি সেটা করে, তাহলে হয়তো সম্ভব হতে পারে। আমি অনুরোধ করব সরকারকে, এই নাটক আর না বাড়িয়ে দেশমাতা খালেদা জিয়াকে আমরা আর ফিরে পাবো না। এটা ঘোষণা হয়তো আপনি করবেন একদিন আগে পরে, কিন্তু আমাদের চরম ভাগ্য, চরম দুর্ভাগ্য, আমাদের চরম পরিণতি, আমরা দেশমাতা খালেদা জিয়াকে আমাদের মাঝে আর ফিরে পাচ্ছি না। তিনি উনার পথে রওনা হয়ে গেছেন, এখন আমরা জোর করে কিছুক্ষণের জন্য আটকে রাখছি। এখানে ওনার যে ক্ষণটা আসার কথা, সেই মহাযুদ্ধ ক্ষণটা যখন আসবে, তখনই ওনার বাতি নিভে যাবে, ওনার হৃদকম্পন বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। আর কোনো কিছু ভেন্টিলেটর বলেন, আর্টিফিশিয়াল বলেন, লাইফ সাপোর্ট বলেন, কোনো কিছু দিয়ে আপনি তাকে আর এর বাইরে নিতে পারবেন না। কিন্তু আজকে ঘোষণা দেওয়ার মাধ্যমে যে জিনিসটা প্রমাণ করলেন কতটুকু হীন, কতটুকু নিচু আপনাদের মান। ভারতীয় একটি হাসপাতালকে রক্ষা করার জন্য, তাদের মাল সম্পদ রক্ষা করার জন্য আপনারা উস্কে দেওয়ার চেষ্টা করতেছেন, যাতে মানুষ গিয়ে ওদের হামলা করে। এদেশের মানুষের তো এবার কেয়ারের উপরে কোনো আক্রোশ নাই। এই একমাত্র এবার কেয়ার হাসপাতালে দেশমাতা খালেদা জিয়াকে গত 15 বছর ধরে চিকিৎসা দিয়ে আসতেছে। এখানে জনগণের তো ন্যূনতম কমপ্লেন নাই, তারা একটা গাছের ফুলের পাতাও এখন পর্যন্ত ছিঁড়ে নাই। কিন্তু আপনি সেইখানে এসএসএফ দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন?
আমি তো দেখেছি, আজকেও আমি দেখে আসছি রাত সন্ধ্যার সময় কেউ কোনো প্রতিবাদ করে না, যে মানুষ যাচ্ছে ঘুরে চলে আসছে, যেখানে বলছে এর উপরে যাওয়া যাবে না, যাচ্ছে না। হ্যাঁ, একটা মানুষের সঙ্গে হয়তো একটু ঝামেলা বেড়েছে, এবং এটা আমি এবার গ্রিন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত উদার মনে সেটা নিয়েছে এবং সহযোগিতার মনে সেটা নিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদের ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা অত্যন্ত নিষ্ঠাবান, কাজ করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু তাদের হাতে কিছু করার নেই, সময় চলে গেছে। আর যেটুকু সময় আছে এইটুকু সময়কে ধরে রাখার মতো ক্ষমতা তাদের হাতে আর নাই। এই সময় হারানোর পথে। কাজে সেখানে হঠাৎ করে এই এসএসএফ নিয়োজিত করে একটা শো করার কি কারণ থাকতে পারে? আপনি কি বুঝাতে চাচ্ছেন যে দেশমাতা খালেদা জিয়ার, মানে শব্দের উচ্চারণ করতে আমার কষ্ট হয়, তো বলছি যে উনি চলে যাওয়ার পরে কি আপনি মনে করছেন ওনারকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হবে? ওনার তো এমন কোন সম্পত্তি রেখে যায় নাই, উনি তো এমন কোন সম্পত্তির ভাগিদার রেখে যায় নাই যে সম্পত্তির ভাগিদারের জন্য এখানে যুদ্ধ হতে পারে। উনি তো ক্ষমতাসীন কোনো ব্যক্তি নন যে তার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য এখানে যুদ্ধ হতে পারে। তিনি তো দলের পদ আগেই ছেড়ে দিয়ে গেছেন, সেটাও তো সিদ্ধান্ত হয়ে গেছে যে দলের নেতৃত্ব নিয়েও তো এখানে কোন দলের ন্যূনতম সুযোগ নাই। তারেক রহমান সাহেব দেশে না আসলে কি হবে সেটাও পরিষ্কার। গত 15 বছর তারেক রহমান সাহেব দেশে না এসেও দলটাকে চালিয়েছে। এখানেও কোনো সংঘাত নাই, এখানেও কোনো দ্বিধা নাই। তাহলে আপনি কি কারণে, কি সংকট চিন্তা করে, কি আগুন লাগাই দেওয়ার জন্য, বাংলাদেশে কোন আগুনে পোড়ানোর জন্য, সে লঙ্কা কাণ্ড করানোর জন্য আপনি এই এসএসএফ কে আজকে মাঠে নিয়ে আসলেন? এই এসএসএফ বা যে কোনো এসএসএফ হোক, এসএসএফ এর দায়িত্ব তো এটা না। এই সামরিক বাহিনীকেও আপনি এর মধ্যে লাগিয়ে দিলেন কেন? তাদেরকেও আজকে ইনভলভ করে ফেললেন কেন? তার মানে আপনি পুরা জিনিসটা কি মনে হচ্ছে হনুমানের সেই লেজে লাগানো আগুনের মতো? আপনি হনুমানের লেজে আগুন লাগিয়ে ছেড়ে দিয়েছেন, এখন সে সারা ঢাকা শহরকে পুড়ে ছারকার করে দেবে। আপনি চাচ্ছেন বাংলাদেশে একটা কোন্দল হোক, সংঘর্ষ হোক, সংঘাত হোক, সংঘর্ষ হোক, আপনি তাই চাচ্ছেন মনে হয়। আপনার মিডিয়াটা তো পুরো আপনার কন্ট্রোলে, এই সরকারের কন্ট্রোলে সম্পূর্ণ মিডিয়া। এই মিডিয়া সরকারের ইচ্ছার বাইরে একটি শব্দ কথা বলতে পারবে না। আজকে যদি এই ইউটিউব না থাকতো, এই সোশ্যাল মিডিয়া না থাকতো, তাহলে তো আমরা কথাই বলতে পারতাম না, জনগণ কিছু জানতে পারতো না। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে জাতীয় টেলিভিশন পত্র পত্রিকা পড়ে বাংলাদেশের জনগণ কিছুই জানতে পারতো না। এই যে মুক্ত হাওয়া, যে মুক্ত প্রবাহ চলতেছে, এই যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এক্স হ্যান্ডেল বলেন, তারপরে বিভিন্ন মাধ্যমগুলো কাজ করতেছে, দে আর ডুইং ফ্যাবুলাস মার্ভেলাস জব ফর বাংলাদেশ। না হলে আমরা কোনো তথ্য পাইতাম না। আজকে গ্রামান্তরে এই যে রাত্রে 12টা বাজে এখনো গ্রামের মানুষ আমাদের কথা শুনতেছে, এখনো পূর্ণিয়ার খোঁজ খুলে মানুষ বসে আছে, চার দোকানে বসে আছে, দেখতেছে। এটা কেন? আমার একটা প্রশ্ন আছে। এরা আসতেছে, এদের আস্থা এবং বিশ্বাস হলো এই মিডিয়ার উপরে, সরকারি মিডিয়ার, মেইন মিডিয়ার উপরে তাদের কোনো আস্থা নাই। এখন সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম, বলেন প্লিজ। আমার একটা ছোট প্রশ্ন আছে, মানে আমি আরো একটু ক্লিয়ার হতে চাই। সেটা হলো দর্শকও প্রশ্ন করছেন যে এই মুহূর্তে এসএসএফ দিয়ে কি হবে। সত্যিকার অর্থে আপনিও সেই প্রশ্ন তুলেছেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, এসএসএফ দিয়ে যদি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এখন দিতে হয়, তারেক রহমানের উপরে যেই থ্রেটই আসুক, যে থ্রেটই থাকুক না কেন, বাংলাদেশের যদি এসএসএফ নিরাপত্তা একটা মানুষের থাকে, তাহলে কি এমন কোন শক্তি যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার চেয়েও শক্তি বেশি, যে তিনি তারেক রহমান দেশে আসলে তাকে সেফ রাখা যাবে না? এই প্রশ্ন উঠতে পারে না তার স্বাভাবিকভাবে? এবং আপনি খেয়াল করে দেখবেন যে সরকারের দুইজন উপদেষ্টা যে বললেন, একজন তো ট্রাভেল পাস দিয়ে দিচ্ছে, আরেকজন বললেন যে এই বিষয়ে কথা বলবেন না, এটা কুরুচিপূর্ণ, মানে মা ছেলের বিষয়। কিন্তু মূলে যেখানে হাত দেয়া, যে তারেক রহমান সাহেবকে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, এগুলো কি সরকারের মাধ্যমে দেওয়া হয়েছে বা সরকার জানে কিনা? জানে নিশ্চয়ই, আর নাহলে এসএসএফ বেগম জিয়ার জন্য দিচ্ছেন। তারেক রহমানের নিরাপত্তা কি সেভাবে দেওয়া সম্ভব ছিল না? তাহলে এইটুক এনশিওর গভর্নমেন্ট করতে পারে না, এই ব্যাপারটা কি সেরকম না?
সরাসরি যদি উত্তর দেই, আপনার প্রশ্নের মধ্যে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা সকল দায়িত্ব সরকারের। এখানে সফলতা যেমন কৃতিত্ব সরকারের, এখানে ব্যর্থতারও শতভাগ দায় সরকারের। একটা রাষ্ট্র সরকারের সফলতা ব্যর্থতা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায়। আমাদের এই এসএসএফরা কিন্তু অতীতেও কোন রাষ্ট্রপ্রধান থেকে বাঁচাতে পারে নাই। এসএসএফদের সামনে কিন্তু রাষ্ট্রপতিদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। এসএফদের সামনে থেকেও কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। কাজে এসএসএফ দিলেই যে নিরাপত্তা নিশ্চিন্ত হয়ে যাবে তা তো কিছু না। এসএসএফ দেওয়াটা এটা একটা মানে অত্যন্ত একটা হাস্যকর কাজ করা হয়েছে। এসএসএফ এর মান সম্মান ভুলণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে। এখন এসএসএফ বেচারা কালকে কি করবে দেখা যাবে। এই যে আমি ডেলি হাসপাতালে যেতাম, আমি হয়তো ডেলি হাসপাতালে যাব না, কারণ এসএসএফ এর সঙ্গে আমি সংঘাতে জড়াবো না। একটা মিনিট আমাকে সময় দিবেন, একটা মিনিট। মামু, আমি একটা টক শোতে 10 মিনিট পরে করি। থ্যাংক ইউ। এখন আমি তো যাব না, আমি ঘরে বলে কান্না কাটবো, কারণ আমি জানি আমি ওখানে গেলে আমি বিদ্রোহ করবই। আমি জানি আমি ওখানে গেলে খালেদা জিয়ার আমার চেয়ে আপন আর কেউ নাই, যে আমাকে বাধা দেওয়ার মতো লোক। বিএনপির একটি লোক যদি যেতে পারে, একজন যদি যেতে পারে, তাহলে সবার আগে আমাকে যেতে হবে। অতীতে কেউ দেশমাতা খালেদা জিয়ার জীবন রক্ষা করে নাই, কেউ দেশমাতা খালেদা জিয়ার বাড়ি পাহারা দেয় নাই, কেউ তার সন্তানের পাহারা দেয় নাই। আমি আজ থেকে 50 বছর আগে, 46 বছর আগে আমি তারেক এবং কোকোর 5 দিন কক্সবাজারে তাদের চিফ সিকিউরিটি অফিসার ছিলাম, তাদের নিরাপত্তা দিয়েছি। আজকে না ভাই, 1976 সনের বাংলাদেশের প্রথম এক্সপোর্ট ফেয়ার হয়েছিল কক্সবাজারে। জেনারেল জিয়া সেখানে গিয়েছিলেন। জেনারেল জিয়া ছিলেন 1 রাত, ম্যাডাম সহ 1 রাত ছিলেন, আর ওনার সন্তানরা ছিল 3 রাত। ওনাদের ঘুরাইতে হইতো। আমার এমপির বড় বড় মোটরসাইকেল ছিল, কোকোকে সেই মোটরসাইকেল দিতেই হবে চালানোর জন্য। তখন 76 সনে মোটরসাইকেল বলতে বিশাল লাক্সারি, মোটরসাইকেল চালানোটা একটা হিরোইজম। আমি সেই 76 সনে তারেক রহমান, কোকো, তখন আমরা তারেক রহমান বলতাম না, কোকো বলতাম না, আমরা সাহেবও বলতাম না, আঙ্কেল বলতাম। তার নাম ধরে ডাকতাম না, যেহেতু প্রেসিডেন্টের ছেলে। আর সারও করতাম না, যেহেতু এটা টু ব্যাড, এটা আর্মি অফিসারদের কাছে আবার টুনকো ব্যাপার। আমরা আঙ্কেল বলতাম। আজও তারেক রহমান সাহেবকে আঙ্কেলই বলি। যাই হোক, আমরা তাদের নিরাপত্তা দিয়ে আসছি। জিয়াকে যখন হত্যা করতে গিয়েছিল যারা, আমরা তো তাদের বিরুদ্ধে জিয়াকে বাঁচিয়ে নিয়ে আসছি। দুর্ভাগ্য হলো যারা হত্যা করতে গিয়েছিল তারাই আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্য আছে। কাজে আমরা তো এগুলো বলতে চাই না। কাজে দেশমাতা খালেদা জিয়ার কাছে যাওয়ার অধিকার আমার চেয়ে কারো বেশি আছে, আমি এটা মানি না। ইভেন কি এই বিএনপি পার্টিটাকে যখন সাইফুর রহমান, মান্নান ভুঁইয়া, মেজর হাফিজরা বিলুপ্ত করে দিয়েছিল, দিয়ে নতুন দল করেছিল, সেদিনও কিন্তু এই মেজর আক্তার সে দলটাকে গিয়ে বাঁচিয়েছিল। যেদিন মেজর হাফিজ পার্টি অফিস দখল করতে গিয়েছিল, রিজভি তো বেঁচে আছে এখনো, দেখেন কিভাবে গিয়ে রুখছিলাম, কিভাবে আটকেছিলাম, কিভাবে পুলিশের সঙ্গে 5.5 ঘন্টা সংগ্রাম করেছিলাম। তখন যৌবন ছিল ভাই, তখন যৌবন ছিল, বয়স 50-এর নিচে ছিল। 50 না, হ্যাঁ 50-এর নিচে ছিল। আজকে তো আর সম্ভব না। তাই কালকে হয়তো অনেক লোক ভয়ে যাবে না ওনাকে দেখতে। একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দেওয়া হলো দেশমাতা খালেদা জিয়ার নামে। ওই 2টা জিনিস করতে চেষ্টা করছে। কারণ কোনো একটি শক্তি ভারতীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে এবার গ্রেডের উপরে কোনো প্রকার আঘাত করতে পারে। এই আঘাতটা অন্যদিকে মন নিবে। কোনো মৌলবাদী শক্তি বা ভারত বিরোধী শক্তি
বা ভারত বিদ্বেষী শক্তি এখানে একটা হঠকারী সিদ্ধান্ত নিতে পারে বা কোনো কার্যকলাপ করতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না, থাকতে পারে। সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য হয়তো প্রাথমিকভাবে একটা ইনার কোর অর্থাৎ হাসপাতাল বিল্ডিংটাকে প্রোটেক্ট করার জন্য এসএসএফ কে দেওয়া হচ্ছে। কালকে থেকে হয়তো ওখানে পেশেন্টও কমিয়ে দেওয়া হবে, পেশেন্টের ভর্তি কমিয়ে দেওয়া হবে, পুরোনো পেশেন্টদেরকে ডিসচার্জ করে দেওয়া হবে, তাদের ব্যবসা বেশ কিছুদিন ক্ষতি হবে। তবে এভারগ্রিন যেহেতু একটা এস্টাবলিশ কোম্পানি, সেখানে তারা টিকে থাকতে পারবে। এবং এটা জানেন তো যে এভারগ্রিন হাসপাতালের কিন্তু আমাদের টিপু মুন্সিও একজন ডাইরেক্টর, যে মন্ত্রী সাহেব এখন জেলখানে আছেন। যদি অনেকে বলে তারা সম্পদ বিক্রি করে দিয়েছে, এটা যখন আগে ছিল ওই ভারতীয় হাসপাতাল, তখন এটা হলো জাস্ট আই ওয়াশ, চেঞ্জ করা হয়েছে। যাই হোক, এবার গ্রিনি হোক আর ওই আগের হাসপাতালের নামই হোক, আমার সে কথা নয়, কিন্তু অ্যাপোলো হাসপাতাল যাই বলেন, কাজে সেটা বড় কথা নয়। বড় কথা তো কালকে যদি তারা যেভাবে লঙ্কা কাণ্ড বাঁধাতে চাচ্ছে, তাতে তো বসুন্ধরা আন্ডার থ্রেট। আপনার চিন্তা করেন, বসুন্ধরা খোলা মাঠে যদি সারা সব দিক থেকে বাংলাদেশের মানুষকে মানে ধাবিত করে নিয়ে আসা হয়, তখন কি পরিবেশ সৃষ্টি হবে। তো এখানে কেন জানি কেউ একটা বড় গেম খেলতে চাচ্ছে, কিন্তু ভাই বড় গেম খেলে লাভটা কি হবে? ডক্টর ইউনূস স্যার আপনার পক্ষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পরে ক্ষমতায় থাকতে পারবেন না। এটাকে আমার বেয়াদবি নিয়েন না, এটা আপনার প্রতি আমার বিদ্রোহ হিসেবে নিয়েন না, এটা আপনার সঙ্গে আমার বিরোধিতার জন্য নিয়েন না। এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে আপনাকে ক্ষমতায় রেখে অনেক রাজনৈতিক পক্ষ সুখকর অবস্থায় থাকবে না। এখানে আওয়ামী লীগের পতনের পরে, রাজনীতি শূন্য হয়ে যাওয়ার পরে বিএনপির যে অবস্থান সৃষ্টি হয়েছিল ক্ষমতায় একচ্ছত্র ক্ষমতায় যাওয়ার, গত এই 1 বছরে ডিলে করার কারণে বিএনপি অনেকটা ব্যাকফুটে চলে গেছে। তাদের কিছু নেতা কর্মীদের খাই অবস্থার কারণে আজকে আমি একজন নেতার মুখের উপরে বলে দিয়েছি, তোমাদের মতো লুটেরা তো আমরা হইতে পারি নাই, কাজে আমাদেরকে নিয়ে তোমরা রাজনীতি করবে কেন, আমাদেরকে তোমরা নমিনেশন দিবা কেন? দেশমাতা খালেদা জিয়া হাসপাতালে, আর তুমি তোমার হোটেলে বসে ব্যবসা করতেছো, আর তোমরা স্থায়ী কমিটির সদস্য। আজকে বিকাল বেলায় একজনের সঙ্গে এরকম সুন্দর বলে দিয়েছি, তোমরাই বিএনপির শরীর, লাইসেন্স তোমরাই নিবা। এই হোটেলের লাইসেন্স আওয়ামী লীগ আমলেও তোমরা নিয়েছো, একটা প্লটের জায়গায় 2টা প্লটে নিয়েছো, এখনো তোমরা হোটেলে আছো, তোমাদের কোনো ক্ষতি হয় নাই। তোমাদের হোটেলে আমাদের ক্লায়েন্ট রাখতে হয়, বিদেশিরা আসলে বলে যে হ্যাঁ এই হোটেলে থাকবো, রাখতে হয়। হোটেলে ক্লায়েন্ট রাখছি, তোমার এই হোটেলে ধন্যবাদ দেওয়ার কথা, সেখানে বলে ব্যবসা তাহলে খুব ভালো চলতেছে। অর্থাৎ চাইনিজ ক্লায়েন্ট আসছে আমার, তার হোটেলে আছে 25,000 30,000 টাকা ভাড়া, বুঝতে পারছো না? তো কাজে নিশ্চয়ই ব্যবসা ভালো না হলে, তো চোরের মনে হতো চোর, তো মনে করে আমি চুরি করি, তাহলে বাকি বেলাটা চুর করে, তাই বলে ব্যবসা ভালো হবে কেমন? তোমরা যে লুটটা খাইতেছো, তুমি লুটো না কেন? আমি বলি আমি লুটি না, যে তুমি তো আমার চেয়ে বড় লুটেরা হয়ে গেছো। আগে তো আমার চেয়ে বড় লুটেরা ছিল না, এখন তো তুমি আমার চেয়ে বড় লুটেরা হয়ে গেছো। আমরা লুটবো কেন? তোমরা সব লুটে পিটে খাইয়া ফেলাইছো। তো এই কথাটা কিন্তু আগামী নির্বাচনে আসবে, আমি হয়তো বলে ফেলেছি, কিন্তু চট্টগ্রামের মানুষ কিন্তু কথাটা বলবে। এই কাজে এই যত ইলেকশন দেরি হয়েছে, ততই বিএনপির ক্ষতি হয়েছে। এই ইলেকশনের নমিনেশন দিতে গিয়ে যা করেছে, এই যে আমার এলাকায় জাহিদ, বাংলাদেশের সবচেয়ে বড় উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা জাহিদ, আওয়ামী লীগের সঙ্গে একচাটিয়া ব্যবসা করছে গত 15 বছর, এখনো করছে। তিনি একটি ফার্মাসিউটিক্যালসের মালিক, সেটা আমার পাকুন্দিয়াতে। সেটার মালিক জাহিদ এবং আরেকজন বাংলাদেশ ব্যাংকের একজন এক্স ইডি, তারা এটার পরিচালক, সে ছিল। তো বলেন জাহেদ মিয়া, বুঝতে পারছেন? এগুলো আমরা তো বলতে চাচ্ছি না, কিন্তু এরা তো ষড়যন্ত্রের শিকার করছে আমাদেরকে। এরা সরকারে অঙ্গুল হিলনে চলে। আমরা জানি তো জাহেদ কার লোক, কার অঙ্গুল হিলনে চলে, জাহেদকে কারা অতীতে ফাইন্যান্স করছে, এখনো ফাইন্যান্স করে। বলেন,
15টা বছর যে বেগম খালেদা জিয়ার ঘরে পড়ে থাকলো, সারাটা দিন চিকিৎসা করলো, তো সে আয় করলো কোত্থেকে? তার রোজগার চললো করে, তো সংসার চললো কি করে? কেউ কি প্রশ্ন করেছেন? সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে গেছে, ম্যাডাম তার পদোন্নত হয়ে গেছে, সে এখন স্বাস্থ্য বুলেটিন দিবে। এখন পর্যন্ত সে একটা সত্যিকার সঠিক স্বাস্থ্য বুলেটিন দিতে পারে নাই। প্রথম বলছি পর্যবেক্ষণ রাখা হয়েছে। কাজে সরকার এই সমস্ত দালালদেরকে ব্যবহার করে বিএনপিকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। বিএনপির পরিবার তো এখন টার্গেট হওয়ার কিছু নাই। বিএনপির পরিবার তো বাংলাদেশের টার্গেট সেই ৭৫ সালের ৭ই নভেম্বরের পর থেকেই। বিএনপির পরিবার একটি কায়েমি শক্তির টার্গেট সেই ১৯৭৫ সনের ৭ই নভেম্বরের পর থেকেই। তারপরে থেকে বিএনপি সেই প্রতিকূল বাতাস ডিঙ্গিয়ে, ঢেউ ডিঙ্গিয়ে, স্রোত ডিঙ্গিয়ে আজকে এখানে এসছে। আজকে আমার শেষ শ্রদ্ধায় শুরু হবে নতুন করে তারেক রহমান সাহেবের মাধ্যমে। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি তারেক রহমান সাহেব দেশে আসবে, উনি দেশের কান্ডারি হবে, দেশের দায়িত্ব বুঝে নেবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে যাবে। এখন এই ডিলে হয়ে যাওয়ার কারণে আজকের এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে এমন ভাবে যে এটা যেন তারেক রহমানের ফেভারে না যায়। এখন অনেকে বলতেছেন, কিন্তু ভাই, আমার জামাতের ভাইদেরকে বলি, ইতিমধ্যে আপনাদের গত 7 দিনের অনেক স্টেটমেন্ট কিন্তু বেফাস হয়ে গেছে। অনেক বক্তব্য কিন্তু মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের লোকেরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দিয়েছে। গত রাত্রে সন্দ্বীপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনাদের পক্ষে যাচ্ছে না। এখন যদি নির্বাচনের তারিখ আরো দেরি হয়, তাহলে দেশে কিন্তু একটা ত্রিমুখী যুদ্ধ আবার শুরু হয়ে যাবে। এতদিন দেশমাতা খালেদা জিয়া বিএনপিকে ঠান্ডা করে রাখছিল, তোরা আন্দোলনে যাস না, তোরা মাঠে যাস না, অপেক্ষা কর, আমার জেল হোক ফাঁসি হোক, বুঝায় রাখছে, প্রবোধ দিয়ে রাখছে। আগামীতে কে প্রবোধ দিবে? তারেক রহমান যদি না আসে, তাহলে তো আমাদের প্রতিদিন স্ট্যান্ডিং কমিটিতে প্রমাণ করতে হবে, যুদ্ধের মাঠে মোড়ে প্রমাণ করতে হবে যে তারা যুদ্ধে আছে। আর তৃতীয় পক্ষকে আমি নামটা নাইবা বললাম এই মুহূর্তে, আর বললেই বাকি। আওয়ামী লীগ কি বসে থাকবে? আঙ্গুল চুষবে? হ্যাঁ, এরা কি নিপুল চুষবে বসে বসে? শেখ হাসিনা কি সেরকম পলিটিশিয়ান? এই সুযোগটা সে নিবে না। সে হায়নার মতো, হাঙ্গর মতো এসে ঝাঁপায়া পড়বে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সে ঝাঁপায়া পড়বে বাংলাদেশের। মনে রাখেন না যে আপনার বক্তব্য থেকে পাকিস্তান জিন্দাবাদ বললে যে পাকিস্তান জিন্দাবাদকে আজকে আফগানিস্তানরা ঠান্ডা করে দিতেছে। আজকে আফগানিস্তানের দাবি পেশোয়ার, তারা পেশোয়ার ফেরত চায়, তারা ইস্ট নর্দার্ন ওয়েস্ট প্রভিন্স ফেরত চায়। আজকে সেই যুদ্ধ করতে হবে। আসে আফগানিস্তানে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব সখ্যতা ভারতের সঙ্গে, আফগানিস্তানের সখ্যতা আজকে চায়নার সঙ্গে। আর আমেরিকানদের সঙ্গে বিরোধিতা করলে তাদের কিছু আসে যায় না। আর আমেরিকানরা আর কোনোদিন আফগানিস্তানকে আর খুঁজাবে না। তারা এখন রাস্তা পেয়ে গেছে কেমনে কি করতে হবে। কাজেই তুমি আজকে গভীর রাতে যে কথা তুলে আনছো, এটা গভীর সংকট। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, স্যার, এই খেলার বয়স আপনার নাই। আপনাকে নিয়ে যারাই খেলা খেলতেছে, তারা আপনার স্বার্থে খেলতেছে না, তারা আপনাকে বলির পাঠা বানাচ্ছে। আপনি যেটা অনেস্ট, সিনসিয়ার, ডেডিকেটেড, ডিভোটেড ইমেজ তৈরি করেছিলেন, আপনি যে সময় মতো ইলেকশন দেওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন, দেশে বিদেশে যে একটা ইমেজ তৈরি করেছিলেন, আপনার ইমেজটাকে কিন্তু আজকে টার্নিশ করে দেওয়া হচ্ছে, লন্ডমন্ড করে দেওয়া হচ্ছে। ক্ষমতা লোভী কারা? আপনি আসিফ নজরুল তো ক্ষমতা লোভী আজকের থেকে নয়। আপনি দেখছেন সে অর্গানাইজ করেছে, সে নিজে প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল, আপনাকে তো প্রধান উপদেষ্টা বানাতে চায় নাই। সো আসিফ নজরুলকে যদি কেউ জিজ্ঞাসা করতো প্রধান উপদেষ্টা কে হবে, তাহলে আসিফ নজরুলই হতেন। তো সেই আসিফ নজরুলকে যদি সংযোজন করে বাইরে থেকে, বিরোধী দলের থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে শেখ হাসিনার মতো সরকারকে ঘোলা পানি খাওয়াইয়া ছুঁড়ে ফেলে দিতে পারছে, তাহলে তার সামনে তো আপনি নস্যি স্যার। তার খেলার আঙ্গুলের মার পেশ, তার একটা টুকরি শব্দ তো আপনি বুঝবেন না, সে কি করে ফেলবে।
সে খেলতেছে একদিক দিয়ে, এক হাতে জামাত আরেক হাতে বিএনপি, তালে তাল খেলতেছে। আর আপনাকে দিয়ে খেলাচ্ছে আওয়ামী লীগ, আপনাকে দিয়ে বলাচ্ছে অন্তর্মুখী নির্বাচনে ওনার ইচ্ছা, আপনাকে দিয়ে বলাচ্ছে অন্তর্মুখী নির্বাচন। এখানে আইন মন্ত্রণালয় বলছে আইনের কোনো বাধা নাই, কিন্তু সে একবারও বলছে না তার কোনো মামলা এখানে পেন্ডিং নাই। আইনের বাধা নেই সবাই জানে, আসবে, অ্যারেস্ট হবে, জামিন দিবে, ফুরাই গেল। আইনের বাধা কি? তার তো ফাঁসি কার্যকরী হবে না। কাজে এই সমস্ত কথার মারপেচ দিয়ে কাকে বোঝাতে চান? আর আমরা তো এখন বসে আছি, ডক্টর ইউনূসের মতো এত বাঁচার ইচ্ছা নাই, এখন বসে আছি যে একটা গুলি খায়া মরতে পারি কিনা। তাহলে ছেলে মেয়েরা বলতে পারবে যে আমার বাবা দেশের জন্য ৭১ শহীদ হতে পারে নাই, কিন্তু ২০২৫ সনে মুক্তিযুদ্ধ করে শহীদ হয়েছে। ডিসেম্বর মাস শুরু হয়েছে, এখন তো আমাদের বিজয়ের মাস, অনেকের বিজয়ের মাস মুক্তিযোদ্ধাদের। অগাস্ট মাস যেমন পতনের মাস ছিল আওয়ামী লীগের, ডিসেম্বর মাস কিন্তু মুক্তিযুদ্ধদের বিজয়ের মাস। কাজে মুক্তিযোদ্ধারা যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, মুক্তিযোদ্ধারা আবার যদি নিজেদের মধ্যে মান অভিমান ভুলে যায়, আবার যদি তারা তার বহিঃশত্রু বন্ধু বান্ধব কারোর কাছ থেকে সাহায্য নেয়, তাহলে কিন্তু দেশের মানচিত্র অন্যরকম হয়ে যাবে। ডক্টর ইউনূস স্যার, আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলছি, বিনীতভাবে বলছি, আমি একজন ব্যক্তি হিসেবে বলছি, আমি কোন রাজনীতি প্রতিষ্ঠান নই, আমি কোন রাজনৈতিক দলের ধামাচাপা কথা বলছি না, আমি কোনো ক্ষমতার লোভে বলছি না, আমি আপনার কাছে কোনো চেয়ার ব্যবসা কোনো কিছু পাওয়ার জন্য বলছি না, বরং এইগুলা বলে বলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরেও আমি বিনীতভাবে অনুরোধ করব, আবেদন রাখবো আপনার কাছে, যদি আপনার আমার এই প্রোগ্রাম দেখার সুযোগ হয় বা যদি দেখেন, আমি বিনীত অনুরোধ করব যে এই খেলা ওরা আপনাদের খেলাচ্ছে, এই খেলার কিস্তি মাত হয়ে যাবে। ওই বিড়াল বসিয়ে রেখেছে, বিড়ালের মাথায় আপনি বাতি রেখে কুপি রেখে আপনি দাবা খেলতেছেন, আর বিড়ালের রশিটা আপনার প্রতিপক্ষের হাতে। আপনি দাবা খেলবেন আর বাতিটা থাকবে বিড়ালের মাথায়, আর বিড়ালের রশিটা থাকবে আপনার প্রতিপক্ষের মাথায়, আর সেই প্রদীপটা নিভে যাবে না কিছুক্ষণের জন্য, আর চাল ঘুরে যাবে না। সেটা যদি এখনো ভাবেন আপনি স্যার, আমি মনে করিয়ে দিতে চাই আপনার ইতিহাসের সেই বিশাল যুদ্ধের কথা, যে যুদ্ধে ভারত বিভক্ত হয়েছে, আমি মনে করে দিতে চাই। কাজে আপনি ভুলে যান না, মহাভারতের সেই গল্পকে আপনি অবজ্ঞা করেন না, সে মহাভারতের যুদ্ধকে আপনি অবজ্ঞা করেন না। ওখানে ওই ষড়যন্ত্রী কাজ করেছিল। আজকে বাংলার মাটিতে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা ষড়যন্ত্রের অবসান চাই। আমরা দেশমাতা খালেদা জিয়াকে ফিরে পাবো না, কিন্তু ওনাকে নিয়ে কোনো অশান্তি হোক, বিশৃঙ্খলা হোক, উচ্ছৃঙ্খলা হোক, বিএনপির কোনো নেতা কর্মী চায় না, কোনোদিন চায় না। কাজে অযথা এই এসএসএফ লাগিয়ে দিয়ে জিনিসটাকে জটিল করে ফেললেন, এটা করা আপনি উচিত হয় নাই। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আক্তার ভাই। আপনি যেটা বলছেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা এটা অথেন্টিক্যালি দর্শককে জানাচ্ছি না, দর্শকদের কমেন্ট তাদের একান্তই ব্যক্তিগত, কিন্তু আমি কমেন্টটা পড়ছিও না। আপনি যেটা আশঙ্কা করছেন যে কোনো সময় একটা চূড়ান্ত দুঃসংবাদ পাওয়ার অপেক্ষা, একজন দর্শক সেরকমই একটা কমেন্ট করেছেন, আমি জানি না, তারপরও দোয়া থাকবে বেগম জিয়ার জন্য সারা দেশ, বাংলাদেশে বাঙালি যারা আছেন, বাংলাদেশের মানুষ, দেশ বিদেশে সবাই দোয়া করছেন, তার প্রতি অসংখ্য দোয়া এবং তার প্রতি সহানুভূতি, পাশে থাকার কথা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। একভাবে আপনাকে সেই সাথে আমি প্রতিনিয়ত আপনার সুস্থতা কামনা করি। আপনি হসপিটালে থেকে কষ্ট করে আমাদেরকে, আমাদের দর্শকদেরকে অনেক শক্তিশালী গুরুত্বপূর্ণ মূল্যায়ন। কালকে সম্ভবত চলে যাব বাসায়, চলে যাব। সুসংবাদ। এবং আপনি নিজে হসপিটালে থেকে বেগম জিয়াকে দেখতে যাচ্ছেন, আবার এসে আপনি পরিস্থিতি জানাচ্ছেন। আমরা একেবারে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।